ধন্যবাদ দেওয়ার অভিনব পদ্ধতি তুমিই বলে দাও। আমি ভাষা হারিয়ে ফেলছি। ধন্যবাদ দিলেও কত কিছুর জন্য দেব, আমি যে গোটাটাই ঋণী তোমার কাছে। নন্দিতা তুর্যের গলা জড়িয়ে ধরে আদুরে ভঙ্গিতে বলে ওঠে, ভালোবাসার চেয়ে অভিনব উপহার আর আজীবন পাশে থেকে যাওয়ার চেয়ে অভিনব ঋণ পরিশোধ আর হয় না। থেকে যাও। ধূসরের হাত ধরে নওরিন বেরিয়ে আসে বাইরে। অন্ধকার ঘরের বাইরে পা পড়তেই আলো থেকে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে নওরিন। কাঁপতে থাকা শরীরটা তার সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে ধূসরের ওপর। শরীরে বল নেই, গায়ে কঙ্কালসার দেহটা শুধু একটা জরাজীর্ণ কাপড়ে জড়ানো। ভঙ্গুর চেহারা, চিটচিটে শরীর থেকে উদ্ভট একটা গন্ধ ভেসে আসছে। ধূসরের ঘৃণা লাগছে না, তবুও একটুও দূরত্ব না রেখে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত রেখে আদর মাখা কণ্ঠে বলে ওঠে, আস্তে আস্তে চোখ খোলো, দেখো জীবনের সব অন্ধকার পিছনে ফেলে আসছি আমরা মা। অন্ধকার অতীতে আমাদের কোনো হাত ছিল না, তবে নতুন ভোরের আলো আমাদের গায়ে লেগেছে। আমরা বাঁচবো, স্নিগ্ধ ভোরের আলো গায়ে মেখে বাঁচবো। ধূসরের হাতে ভর দিয়ে ধীরে ধীরে চোখ খুলল নওরিন। কতগুলো মাস পর এই আলো, এই বাতাস তার গায়ে লাগছে। চোখ চকচক করে উঠল তার। মনের জোরে দুই পা এগিয়ে সোনালি রোদ্দুর গায়ে মেখে নিতে চাইল, কিন্তু শরীর তাতে সে সায় দিল না। পড়ে যেতে গেলে আবারও তাকে আঁকড়ে ধরল ধূসর। সিকদার নিবাসে একপাশে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা গেস্ট হাউস ধূসরের দখলে। এদিকটা কেউ আসে না, তেমনভাবে চারপাশ বাগানের ঘেরা এই জায়গাটাতে নিজের মতো করে সাজিয়েছে সে। বিশাল ওই ইট পাথরের বাড়ির থেকে খানিকটা আলাদা। পাথরের তৈরি এই 2 কামরার ঘর তার বড্ড শখের। একটা ঘর জুড়ে বিশাল লাইব্রেরি। বাড়ির বেশিরভাগ সদস্যরা এই সময় কোর্টে, বাকি যারা আছে তারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসে না। এই সুযোগে সকলের অগোচরে নওরিনকে নিয়ে গেস্ট হাউসে ঢুকলো ধূসর। তাকে সেখানে রেখেই বাইরে থেকে দরজা লক করে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কোথাও। বিলাস বহুল ঘরে পা রাখতেই শরীর কেঁপে উঠল নওরিনের। এক পলক নিজের দিকে তাকিয়ে তারপর এই ঘরের দিকে তাকালো। মাঝারি আকারের এই ঘরটাতে চারিদিকে আভিজাত্যের অদৃশ্য এক প্রলেপ লেপ্টে। জানালার এক পাশে মাঝারি সাইজের খাট, একটা পিয়ানো আর কয়েকটা শৌখিন আসবাব ছাড়া কিচ্ছু নেই ঘরে। বিছানায় লেপ্টে থাকা সাদা ধবধবে চাদরের দিকে তাকিয়ে নিজেকে তার ভিক্ষুক মনে হলো। বড্ড বেমানান এখানে সে। ছেলেটা কি তাকে এখানে রাখবে নাকি? কেন রাখবে এখানে? নন্দিতার কাছে দিয়ে আসছে না কেন তাকে? হুট করে কোথায় বা গেল সে? ধূসর এলো আরও খানিকক্ষণ সময় পর। 2 হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বেশ কষ্ট করে দরজা লক খুলে ভেতরে ঢুকে সাথে সাথেই ভেতর থেকে লক করল সে। নওরিন যেন তারই প্রতীক্ষায় বসেছিল। তাকে দেখা মাত্র করুণ চোখে চেয়ে কোনো ক্রমে বলল, পানি। হাতের ব্যাগপত্রগুলো বিছানায় রেখে পানি ভর্তি একটা কাঁচের গ্লাস দিয়ে বেরিয়ে এলো সে পাশের ঘর থেকে। একে একে 3 গ্লাস পানি খেয়ে তবে শান্ত হলো নওরিন। অতঃপর সাথে সাথেই অনুরোধের সুরে বলে উঠল, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবে? কতদিন দেখিনি তাকে। ধূসর হাঁটু মুড়ে বসলো নওরিনের পায়ের কাছে। তার 2 হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, তোমাকে এখান থেকে অন্য কোথায় নিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে আম্মা? চারদিকে শত্রু, যেখানেই রাখি না কেন তোমাকে ঠিকই খুঁজে বের করে মেরে ফেলবে ওরা। কিন্তু ওরা টেরই পাবে না, ওদেরই নাকের নিচ তাদের লুকিয়ে আসো তুমি। এর সে সেফ জায়গা আর কিছু হতে পারে না তোমার জন্য। নওরিন কিছু বলতে গিয়েও থেমে গেল। শরীর কুলাচ্ছে না তার। ছেলেটা ভুল কিছু তো বলেনি। বেডের ওপর থেকে একটা শপিং ব্যাগ নিয়ে এসে নওরিনের হাতে দিয়ে তৎক্ষণাৎ ধূসর বলল, আসো আম্মা, ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিই তোমাকে। আমি বাইরে আছি, কিছু লাগলে আমাকে বলবে। কোর্ট থেকে বের হতেই নন্দিতার চোখ যায় অদূরে দাঁড়িয়ে থাকা জাওয়াত সিকদারের দিকে। তার তীক্ষ্ণ চোখের অন্তর্ভেদী দৃষ্টি দেখে কেঁপে ওঠে নন্দিতা। ভয়ে বাম হাতে খামচে ধরে তুর্জয়ের বাহু, ডান হাতে নিজের পেটের ওপর আলতো করে রেখে দ্রুত পা বাড়ায় সে। কয়েক পা সামনে এগোতেই ব্যথাতুর শব্দ করে খিঁচে বন্ধ করে ফেলে সে চোখ। মুখ দিয়ে উচ্চারিত হয়। মুখোমুখি দাঁড়িয়ে তনুজার নন্দিতা।
জাওয়াত শিকদারের দিকে তাকিয়ে সামনে পা বাড়াতে গিয়ে সরাসরি ধাক্কা খাইছে তনুজার সাথে। ব্যথা না পেলেও ভয়ে কুঁকিয়ে ওঠে ব্যথাতুর ভঙ্গিতে। তুর্যই তৎক্ষণাৎ পাশে ফিরে নন্দিতার বাহু আঁকড়ে ধরে, চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছে? নন্দিতা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার দৃষ্টি মেলে তাকায় তনুজার দিকে, আবেগী কণ্ঠে বলে, থ্যাংক ইউ অ্যাডভোকেট তনুজা। আপনার সাহায্য ছাড়া আসল কালপ্রিটকে শনাক্ত করা এত সহজ হতো না। প্রিয়জন সেজে আমাদের মাঝে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তনুজা ফিকে হাসে, চোখ তুলে তাকায় নন্দিতার বাহু ভীষণ যত্নে আগলে রাখা তুর্যের দিকে। একটা শব্দ না ব্যয় করেও ভালোবাসা বুঝিয়ে দেওয়া যায়, ঠোঁট না নাড়িয়েও যত্নে বুকে টেনে নেওয়া যায়। এটা তুর্যকে দেখে সবচেয়ে বেশি টের পেয়েছে সে। ছোট্ট থেকেই শুনেছে রাগী গম্ভীর পুরুষ মানুষ হয় ভীষণ যত্নশীল। নির্দিষ্ট এক নারীর কাছে তারা পানির মতো সহজলভ্য, চন্দ্রানী রাতে চাঁদ গণনা করার মতো সহজ। চাঁদ যার হাতের মুঠোয় সে কিভাবে বোঝে চাঁদের মর্ম? যারা এক পলক চাঁদের দিকে তাকাতে গিয়েও ঝলসে যায় তার জৌলসতায়, তারাই বোঝে চাঁদ দেখার সে কি সৌভাগ্য। নন্দিতা ভ্রুকুটি করে তাকিয়ে রইল তনুজার দিকে, সাথে সাথেই হাতের টান অনুভব করল। তুর্যই পা বাড়িয়েছে সামনের দিকে, অগত্যা তাকেও এগিয়ে যেতে হলো। তবে তার চোখ পড়ে রইল পিছনে ফেলে যাওয়া তনুজার দিকে। তনুজার কথার ভাবার্থ এখনো বুঝে উঠতে পারেনি সে, তবে তার চেহারায় স্পষ্ট মলিনতার ছাপ, চোখের দৃষ্টি ঘোলা। তুর্জয় আলতো করে কমর জড়িয়ে ধরে নন্দিতাকে ফেরালো। দ্বিধাদ্বন্দ্বে বিদ্বেষী মনটাকে শান্ত করতে নন্দিতার দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাড়ি ফিরে আপনাকে এলেমেলে করার কথা ছিল, সেটার এখন কি হবে ম্যাডাম? আপনি তো ভরা মজলিসে আমাকে এলোমেলো করে দিলেন। নন্দিতা দুর্বোধ্য হাসে, ঠোঁট টিপে নিজের হাসি সংবরণ চেষ্টা করতে করতে বলে, মাঝ রাস্তায় অসভ্য অসভ্য কথা বলবেন না একদম। সারা জীবন বলবো, মাঝে মাঝে অসভ্যতা আমিও করবো, আই প্রমিস। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে দুজন। কলকাতা শহরে উঁচু উঁচু ইমারত আর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো একে একে অভ্যর্থনা জানাচ্ছে পিচঢালা ওয়ান ওয়েব রাস্তাগুলোতে চলতে থাকা যানবাহনগুলোকে। শব্দ করে হর্ন বাজিয়ে বেরিয়ে যাওয়া বড় বড় বাস, হলুদ রঙের ঐতিহ্যবাহী ট্যাক্সিগুলো শাঁসা গতিতে বেরিয়ে যাচ্ছে তাদের সামনে থেকে। লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ডের ছাউনির কাছে, কেউ কেউ আবার ছাউনি ছেড়ে নেমে গেছে রাস্তায়। খানিকটা ঝুঁকে তাকিয়ে রয়েছে অদূরের রাস্তায়, নির্দিষ্ট বাসটা আসছে কিনা সেই অপেক্ষায়। একটা করে বাস আসে, বাসের সামনে লাগানো নম্বর প্লেট দিকে তাকিয়ে পিছিয়ে যায় কিছুজন। কন্ট্রাক্টর বাসের গায়ে জোরে বাড়ি মেরে মেরে জানান দেয় নির্দিষ্ট গন্তব্যের। ধাক্কাধাক্কি করে মানুষ উঠে পড়ে, ভেতরের মানুষের ঘামে ঠাসাঠাসি ভিড় বাসে। ব্যস্ত জীবনে প্রত্যেকেরই ভীষণ তাড়া, তাই পরবর্তী বাস আসার অপেক্ষার কেউ করে না। এই দৃশ্য দেখে অভ্যস্ত শহরের জীবনে প্রতিটা মানুষ। লাক্সারি কারে করে যাতায়াত করা মানুষের চোখে এই দৃশ্য পড়ে রোজ। তারা দেখে, কেউ কেউ হয়তো নাক ছিটকায়, কেউ হয়তো বেদনার্ত চোখে তাকে আহাজারি জানায়, আবার কেউ কেউ বড্ড নৈমিত্তিক ঘটনা ভেবে চোখ ফিরিয়ে এগিয়ে যায়। তারা দেখে, কেউ কেউ হয়তো নাক ছিটকায়, কেউ হয়তো বেদনার্ত চোখে তাকে আহাজারি জানায়, আবার কেউ কেউ বড্ড নৈতিক ঘটনা ভেবে চোখ ফিরিয়ে এগিয়ে যায়। বাস এসে থামলো তুর্যের সামনে। লোকজন ধাক্কাধাক্কি করে আগে চড়তে পারলেই বাঁচে। নন্দিতাকে আগলে ধরে সাইডে আনলো সে। সবাই উঠে যাওয়ার শেষে তাড়াহুড়োবিহীন বড্ড শান্তভাবে তাকে উঠিয়ে নিয়ে নিজেও উঠে দাঁড়ালো। বাস ততক্ষণে ছেড়ে দিয়েছে। বাসের ঝাঁকুনিতে খানিকটা হেলে পড়তে গেলে নন্দিতাকে এক হাতে বুকের সাথে জাপটে ধরে তুর্জয়। ব্যস্ত চোখ এদিক সেদিক ঘুরিয়ে খোঁজার চেষ্টা করে বসার জায়গা। এত ভিড় বাস, যেখানে ভেতরে পা ফেলা পর্যন্ত জায়গা নেই। এখানে ফাঁকা সিট খুঁজতে যাওয়া যে কতটা বোকামি তা কি তুর্জয় জানে? যদি জানে তবে এমন একাগ্রচিত্তে বোকামি কি শুধু প্রিয়জনের জন্য? কর্নারের একটি ফাঁকা জায়গায় পিঠ গলিয়ে এগিয়ে গেল তুর্জয়। নন্দিতাকে সেখানে দাঁড় করিয়ে তার দিকে মুখোমুখি হয়ে ভিড়ের মুখোমুখি প্রতিরোধক হয়ে দাঁড়িয়ে পড়ল সে। অনেকটা ক্যাঙ্গারুর তার সন্তানকে গর্ভে লুকিয়ে রাখার মতো করে লুকিয়ে রাখল নন্দিতাকে।
নন্দিতা হাসল। স্নিগ্ধ চঞ্চল সেই হাসিতে কতখানি মুগ্ধতা লুকিয়ে আছে তাকে তুর্যই জানে। নন্দিতাকে হাসতে দেখে ভ্রু উঁচিয়ে উঠল তুর্জয়, যার অর্থ কি হয়েছে। নন্দিতা প্রথমে নাশসুলভ ভঙ্গিতে মাথা নাড়ালো, যার অর্থ কিচ্ছু হয়নি, কিন্তু পরক্ষণেই একটা দুষ্টু বুদ্ধি চেপে বসলো তার মাথায়। তুর্জয়ের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বড্ড ধীর কণ্ঠে বলল, আপনাকে এখন একটা চুমু খেতে ইচ্ছে করছে। তুর্জয় ঠোঁট বাঁকিয়ে হাসে। নন্দিতার মতো একই ভঙ্গিতে তার কানে ফিস ফিস করেই বলে, তুমি আজকাল পাবলিক জায়গায় আবার মাছ সম্বন্ধ নিয়ে টানাটানি করছো। আমি করলে কোথায় লুকাবে? আপনি কেন করবেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। এইভাবে দাঁড়িয়ে ঝট করে তোমার ঠোঁট আঁকড়ে ধরে লম্বা একটা চুমু খেতে। কি ইচ্ছে হচ্ছে? এত ডিসপারেট হওয়া ভালো না মিস্টার। আপনি করে দিচ্ছেন। আরো করে দেব, আলতো করে ঠোঁটে ছুঁয়ে। আমি কিন্তু শুধু ঠোঁট ছুঁয়ে শান্ত থাকি না ম্যাডাম, সামলাতে পারবেন তো এভাবে? নন্দিতা ঝট করে সরে গেল। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে নিজের মনোযোগ ব্যস্ত রাখার চেষ্টা করল, কারণ এই লোক লাগাম ছাড়া হলেই সত্যি করে বসতে পারে কিছু। তুর্যের ঠোঁট আলগা করে শব্দহীন হাসে। নন্দিতা সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকে, চুপচাপ আগের মতো। এতগুলো মাস পর পানির ছোঁয়া পেয়ে শরীর মন ফুরফুরে হয়ে উঠল নওরিনের। শরীরে লাগোয়া ব্যথায় জ্বালাপোড়া হলেও মানসিক শান্তি মিলছে ঢের। তাই জ্বালাপোড়ার ব্যথা সয়ে নেওয়া যায়। চামড়ার ওপর পুরো আস্তরণে লেপ্টে থাকা ময়লার স্তর ঘষে ঘষে পরিষ্কার করেছে সে, যেন এগুলো ময়লা নয়, সিকদারদের গ্লানি, যা এক বিন্দু পরিমাণে রাখতে চায় না তার শরীরে। শরীর ছিলে গেলে যাক, রক্ত বের হলে হোক, তবুও এই চামড়া থেকে তাদের সরতেই হবে। নতুন একটা আনকোড়া শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নওরিন। দেখতে তাকে এখন বেশ স্নিগ্ধ লাগছে। কিছুক্ষণ আগের বয়সের ছাপে ঝুলে পড়া শরীরটা এখন অনেকটাই টানটান লাগছে। চেহারার উজ্জ্বল ফিরে এসেছে, শরীর ফুরফুরে, মনটা শান্ত। নিজেকে ভীষণ হালকা হালকা অনুভব হচ্ছে তার। ধূসর তাকে বিছানায় বসিয়ে দেয়। প্যাকেট থেকে খাবার বার করতে করতে বলে ওঠে, আম্মা তুমি কি পছন্দ করো? আমার তো জানা নেই, তাই মাছ মাংস সবজি রেস্টুরেন্টে যা যা ছিল মোটামুটি সবই এনেছি। কোনটা খাবে বলো? খাবারের ঘ্রাণে পেটে ফুঁসে উঠল তার। এতক্ষণে খিদেটা মাথা চাড়া দিয়ে হুলুস তুলুস করতে লাগলো পেটের মধ্যে। নওরিন পেট চেপে ধরে ধূসরকে উদ্দেশ্য করে বলল, কিছু একটা দাও, প্রচণ্ড খিদে পেয়েছে। ধূসরের চোখ ছলছল করে উঠল। প্লেটে ভাত, সবজি, মাংস সহ আরও কয়েক পদ ঢেলে দিয়ে এগিয়ে গেল সে বিছানার দিকে। নওরিন নির্মিমেষ চোখে তাকিয়ে আছে ধূসরের দিকে। এই ছেলেটা তার ভীষণ মনে ধরেছে। একটা মানুষ এতটা নির্ভেজাল, এতটা ভালো হয় বুঝি? সিকদার বংশে এই কমল পদ্ম জন্মালো কিভাবে? এই স্নিগ্ধ নির্মল পদ্ম তার গর্ভে জন্ম কেন নিল না? সাথে সাথেই তার মনে পড়ল নন্দিতার বিয়ে হয়েছে ওই বাড়ির মালিকের বড় ছেলের সাথে। ছেলেটাকে সে কখনো দেখেনি। নন্দিতা কেমন আছে কে জানে? আচ্ছা, এই যে তার সামনে বসে থাকা ছেলেটা যদি নন্দিতার স্বামী হতো, খুব কি ভুল হতো? রকিং চেয়ারে বসে অজগরের মতো ফুঁসছেন জাওয়াত সিকদার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারই গোপন ডেরায় খোঁজ কিভাবে পেল বাইরের মানুষ? সিকদারদের গর্তে হাত বাড়ানোর মতো সাহস এখনও ওই দুই চুনোপুটির হয়নি। যে সর্বনাশী খেলায় তারা নেমেছে, সেই খেলাও তার, খেলার মাঠও তার। কেউ একজন তো নিশ্চয়ই আছে এসবের পেছনে। প্রথমে বাড়ির মধ্য থেকে ফাইল চুরি, এরপর এখন নওরিনের হঠাৎ গায়েব হয়ে যাওয়া তাকে পাগল প্রায় করে দিয়েছে। বাড়ির মধ্যে থাকা শত্রুপক্ষের লোককে শনাক্ত করা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছে না। অথচ বাড়িতে কাজ করা এতগুলো মানুষের প্রত্যেকে অনেক বছর ধরে তাদের সাথে আছে। এছাড়া তাদের প্রত্যেকের প্রতিটা কদমের খবর পর্যন্ত থাকে তার কাছে। তাহলে এত বড় দুঃসাহস দেখানোর স্পর্ধা পেল কে? কোর্ট থেকে সবার ফিরে আসার খবর পেয়ে গেস্ট হাউস বাইরে থেকে লক করে বেরিয়ে এলো ধূসর। বেরোনোর আগে ইম্পর্টেন্ট ড্রিঙ্কের বোতল থেকে কিছুটা ড্রিঙ্ক হাতে নিয়ে লাগিয়ে নিল মুখের চারপাশে, কিছুটা ছড়িয়ে ছিটিয়ে দিল পরনের টি শার্টেও। বাড়িতে ঢোকার আগে সে ছুটল
বাড়িতে অবস্থিত সিসিটিভির মনিটরিং রুমে। ভাগ্যক্রমে গার্ড তখন টেবিলে মাথা এলিয়ে শুয়ে। ধূসর ধীর পায়ে এগিয়ে গেল। বাড়ির সবগুলো সিসিটিভি ফুটেজের কয়েক ঘন্টার মেমোরি পুরোপুরি ডিলিট করে আগের মতোই ধীরে পায়ে বেরিয়ে এলো। নিজের বাপ চাচাকে সে চেনে, তাই কোনো রকম ফাঁক ফোকর রাখতে চায় না সে। কোনো রকম হেলতে দুলতে সিঁড়ি বেয়ে বাড়ির দোতলায় উঠল ধূসর। নিজের ঘরের দিকে যেতে গিয়ে ইচ্ছাকৃত ধাক্কা খেল জাওয়াত সিকদারের ঘরের দরজায়। আলতোভাবে লাগানো দরজাটা খুলে গেল তৎক্ষণাৎ। জাওয়াত সিকদার এক পলক চোখ ঘুরিয়ে তাকালেন ধূসরের দিকে, অতঃপর আগের মতোই রকিং চেয়ারে দোল খেতে লাগলেন। অ্যাডভোকেট তুর্জয় আহসানের শাস্তি কি শুধুই জেল নাকি ফাঁসি? জাওয়াত সিকদার এক পলক বিরক্ত চোখে তাকালেন মাতাল ছেলের দিকে, অতঃপর রাশভারী কণ্ঠে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? এই সময় আমি তো গেস্ট হাউসে থাকি। লেট নাইট পার্টি থেকে ফিরে হ্যাং আউট কাটেনি এখনো। জাওয়াত সিকদার নির্দ্বিধায় বিশ্বাস করলেন ধূসরের কথা, কারণ তার ওই গোপন ডেরার কথা তারা কয়েকজন ছাড়া কেউ জানতো না, এমনকি ধূসরও না। এছাড়া ধূসরের ধ্যান জ্ঞান নেশা পুরোটাই পার্টি ক্লাব আর মেয়েবাজি নিয়ে। এসবের দিকে ঘুরেও তাকায় না সে, তাই তার পক্ষে এমন কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। মুখটা নিচু করে আগের মতো রাশভারী কণ্ঠে তিনি বললেন, কয়েকদিন গা ঢাকা দিয়ে থেকো। আনসার ধরা পড়েছে, পুলিশ এখন আমাদের নজরে রাখবে। তার মানে অ্যাডভোকেট তুর্জয় আহসান শাস্তি পায়নি? শেষ মুহূর্তে খেলা বদলে গেছে। ওই পিদ্দি মার্কা একটা মেয়ে আমাদের বাজিমাত করে দিল। বাপের মতোই কথাবার্তা, বিচক্ষণতা, তাই তাকে বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। অ্যাডভোকেট তুর্জয় তো এমনিতেই বেশি দিন আর নেই। ওর লাশ দেখে মেয়েটা এমনিতেই জীবন্ত লাশ হয়ে যাবে। এত কষ্ট করতে হবে না আমাদের। জাওয়াত সিকদারের চঞ্চল পায়ে রকিং চেয়ারে দোল খেতে খেতে ধূসরকে বললেন আজকের কোর্টের সব ঘটনা। ধূসর নিজেও ভীষণ অবাক হলো। নন্দিতার এই রূপ অজানা ছিল তারও। অবশ্য সে কতটুকুই বা চেনে তাকে। কয়েকবার চোখের দেখা আর খানিকটা কাটকাট জবাবের মোহে যেভাবে আটকা পড়েছে, বেশি জানলে আবার যন্ত্রণা বেড়ে যেত কয়েক গুণ। তবে আম্মা কি জানতেন? ভাবনাগুলো মাথায় নিয়ে জাওয়াত সিকদারের ঘর ছাড়ল সে। পুরো সিকদার বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু নওরিনকে পাওয়া গেল না কোথাও। পুরো শহরের অলিতে গলিতে পাগলা কুত্তার মতো খোঁজা হচ্ছে এখন তাকে। এসব দেখে ধূসর ঠোঁট বাঁকিয়ে হাসে, মনে মনে বলে, ছোট ছিলাম তাই আমার মাকে বাঁচাতে পারিনি আমরা তোমার থাবা থেকে। তবে আম্মাকে আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। জাওয়াত সিকদার, যত ফোর্স লাগানোর লাগিয়ে নাও, আমি তোমারই ছেলে। ঘরে ঢুকে দরজা লক করে আইস করে কাউচে বসলো ধূসর। অতঃপর ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে ডায়াল করলো পরিচিত একটা নম্বর। কোর্ট থেকে সোজা হোটেলে গিয়ে উঠেছে তুর্জয় আর নন্দিতা। আপাতত ফ্ল্যাটে ফেরার কোনো ইচ্ছে নেই তুর্জয়ের, যতদিন না সিকদারের কঠিন থেকে কঠিনতম শাস্তি সে দিতে পারছে। কোনোভাবেই নন্দিতাকে রাখা যাবে না ওখানে। ওদের নজরের আড়ালে রাখতে হবে নন্দিতাকে। তাদের ফ্ল্যাটের চেয়ে এই নামি দামি হোটেলের সিকিউরিটি অনেক গুণ উন্নত। প্রয়োজনে স্পেশালি ইনস্কার্ট করবে তাদের। তবুও নন্দিতা আর তাদের অনাগত সন্তানের ওপর একটু আঁচড় লাগতে দেবে না সে। ফ্রেশ হয়ে সবেমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে নন্দিতা। তুর্জয় কিছু ফাইল নিয়ে স্টাডি করছিল। নন্দিতাকে দেখে ফাইলগুলো সাইডে রেখে সোজা হয়ে বসে ব্যাডে। অতঃপর দুই হাত বাড়িয়ে ভীষণ আদুরে ভঙ্গিতে বলে, কাম ফাস্ট। সদ্য গোসল শেষ করে আধভেজা আলুথালু চুলে হাত চালাতে চালাতে নন্দিতা এগিয়ে যায় তুর্যের কাছে। এই ডাক উপেক্ষা করার স্পর্ধা যে তার নেই। কিছু মানুষ হয় স্বল্পভাষী, অথচ তাদের প্রতিটা কথা হয় তীক্ষ্ণ ফলার মতো। যেটুকু বলে ওইটুকুই যথার্থ। তারা একই বাক্যে 100 শব্দ বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। তুর্যও সেই প্রকৃতির মানুষ। অল্প কথায় তার অনুভূতি প্রকাশের চেষ্টা করে সে। তার কথা মুখে কম, ইশারায় প্রকাশ পায় বেশি। এই যে এত অল্প কথায় শুধু তাকে কাছে ডাকলো না, বরং ইশারা ইঙ্গিত বোঝালো, এখনই আমার বুকে এসো তুমি। অনেক হয়েছে দূরত্ব, এখন চুপটি করে বুকে মাথা রেখে শুয়ে থাকো। নিজেও শান্তি খুঁজে পাও আর আমাকেও একটু শান্ত করো।
তুর্জয়ের বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে আছে নন্দিতা, আর তুর্জয় বেডে হেলান দিয়ে তাকে আগলে ধরে রেখেছে। নিঃশব্দে বহু শব্দের বিচরণ চলছে তাদের মাঝে। একে অন্যের নিঃশ্বাসের শব্দে কত কথা যে বলে চলেছে একমাত্র তারাই জানে। আচমকা নন্দিতার ভেজা চুলে নজর পড়তেই খানিকটা রাগান্বিত কণ্ঠে তুর্জয় বলে, এই সন্ধ্যায় চুল পেছনের কি খুব দরকার ছিল? নন্দিতার উত্তরের অপেক্ষা করল না সে, বরং হাত বাড়িয়ে বেডে পড়ে থাকা আধভেজা তোয়ালাটা তুলে নিল। নন্দিতাকে সোজা করে বসে অপরিপক্ক ভঙ্গিতে 2 হাত দিয়ে আলতো হাতে মুছিয়ে দিতে থাকলো তার মাথা। নন্দিতা হেসে কুটি কুটি হয়ে ঢলে পড়ছে বারবার, আর তুর্জয় তাকে বারবার ঠিক করে বসিয়ে মাথা মুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার মাথার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, চুলগুলো সুস্থভাবে বেঁচে ফিরলে হবে। হাসিতে গড়িয়ে পড়তে পড়তে নন্দিতার বলা কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো তুর্জয়, জেদি কণ্ঠে বলল, ওটা দেখি, ভালো করে চুলগুলো মুছতে দাও, একদম বাচ্চামি করবে না। তুর্যের কথা শেষ হওয়ার আগেই নন্দিতার ফোন বেজে উঠল। নম্বর না দেখেই কলটা রিসিভ করে নন্দিতা। হাসির রেশ তার কাটেনি তখনও। হাসতে হাসতেই বলল, হ্যালো, কে? হাসিটা বেশি মিষ্টি নাকি আপনার কণ্ঠে বলে বেশি মিষ্টি লাগছে? নন্দিতা থেমে গেল। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে কাটকাট কণ্ঠে বলল, আপনার কল আশা করিনি। আমাকেই বা কবে আশা করেছিলেন? কথা শেষ? না, মাত্র শুরু। শুনলাম আজ সব। তো ওয়েল ডান। আপনার মতো বাঘিনীর থেকে এমন কিছু আশা করেছিলাম। কামব্যাকটা দারুণ ছিল। শুধু এইটুকুই শুনেছেন, আর কিছু শোনেননি? ধূসর দীর্ঘশ্বাস ছাড়ল। মলিন কণ্ঠে বলল, শুনেছি। এখন নিজেকে অসভ্য বর্বর কাভার জাতির একজন বলে মনে হচ্ছে না? একদমই না, বরং যাওয়ার আগে আপনার জন্য একটা গল্প রেখেছি, তাকে শোনাবেন। কেউ আপনাকে কতখানি ভালোবাসতো, পূর্ণতা না পাক, গল্প হয়েই থেকে যাক না হয় আপনার জীবনে। বালাইশাট, তার বাবা মায়ের প্রেমের গল্প শুনতে শুনতে তার গোটা জীবন ফুরিয়ে যাবে। পরপুরুষের কুদৃষ্টির গল্প তাকে আর নাই বা শোনালাম। নন্দিতা, নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করবেন না। একজন বিবাহিত নারীর প্রতি উতলে পড়া প্রেমকে ভালোবাসা বলে না, বলে নোংরামি। আর আপনি সেই নোংরায় বাস করা একটা কিড। এর চেয়ে বেশি কিছু আশা করাও যায় না আপনার থেকে। আপনাকে ছিনিয়ে নিয়ে আসার ক্ষমতা আমার আছে নন্দিতা। আমি চাইনি বলে আপনি আজও আপনার স্বামীর বুকে নিঃশ্বাস ফেলেছেন। আপনাকে নিঃস্ব করে দেওয়ার ক্ষমতাও আমার আছে। করিনি বলে আজও আপনি পরিপূর্ণ। আপনার উপর আসা আঘাতগুলো আমি প্রতিহত করেছি বলে টেরও আপনি পাননি। আর আমার সেই ভালোবাসাকে আজ নোংরা বললেন আপনি। ভালোবাসা যদি পাপ হয় তবে অনুভূতি এলো কেন? শত্রু বউকে ভালোবেসে নিজের ঘরে শত্রু হওয়ার মতো অপরাধে তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো? ধূসরের কণ্ঠ কাঁপছে। নিজের অপমান সে মেনে নিয়েছে মুখ বুজে, কিন্তু তার নিখাত ভালোবাসার অপমান মানবে কিভাবে? সে তো স্বার্থ খোঁজেনি। খানিকটা থেমে নিজেকে শান্ত করে আবারও বলল, আপনাকে পাওয়ার চেয়ে না পাওয়াটাই আমি বেশি ভালোবাসি। কারণ একজন দুঃখ পেলে তবেই আপনার সুখ পায়। নিজের যন্ত্রণা সইতে পারবো, কিন্তু আপনার ভেঙে যাওয়া না। অস্বস্তিতে নন্দিতা এদিক সেদিক দৃষ্টি ফেরায়। ফোনটা সে স্পিকারে রেখে তুর্যের বুকে মুখ গুজে কথাগুলো বলছিল, কিন্তু ধূসরের শেষ কথাগুলোতে মুখ তুলল আর চোখে তাকালো থমথমে হয়ে থাকা তুর্যের মুখের দিকে। তুর্যই কি খুব বেশি কষ্ট পেল? তার মুখ দেখে বোঝা যাচ্ছে না কিছুই। প্রসঙ্গ বদলাতে খানিকটা নরম সুরে নন্দিতা বলল, মা কেমন আছে? ভালো আছেন এখন কিছুটা? শরীরে ক্ষত বেশ, প্রপার ট্রিটমেন্ট তো কিছু মুহূর্তে করা সম্ভব নয়, তবে ধীরে সুস্থে হয়ে যাবেন। কোথায় লুকিয়েছেন? এভাবে বলা যাবে না। কোনোভাবে যদি নম্বর ট্র্যাক করে ফেলে তাহলে প্রাণের ঝুঁকিটা শুধু আমার একার হবে। আম্মা বেঁচে যাবে। আম্মা? ধূসর চওড়া হাসল, উৎফুল্ল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আপনাকে। কিছু না দিয়েও অনেক কিছু দিয়েছেন আমাকে। কলটা কেটে গেছে। নন্দিতা লম্বা একটা শ্বাস ফেলে তুর্যের দিকে তাকালো। ভীষণ শান্ত, বরফের মতো ঠান্ডা চোখে একঠাই তাকিয়ে আছে সে নন্দিতার দিকে। শুকনো ঢোক গেলে নন্দিতা কিছু বলতে যাবে, তার আগেই তার হাত ধরে উঠে দাঁড়ালো তুর্জয়। থমথমে কণ্ঠে বলল, আমাদের বেরোতে হবে।
নন্দিতার শত বারণ সত্ত্বেও তুর্যই গাড়ি বের করলো। কাঁদো কাঁদো মুখে নন্দিতা তুর্যের দিকে তাকাতেই তার রুক্ষ থমথমে মুখের ওপর আর একটা বাক্য আগাতে পারল না সে। চুপচাপ গিয়ে বসলো গাড়ির ফ্রন্ট সিটে। নন্দিতা বসতেই গাড়ি টান দিল তুর্জয়। দুজনের মাঝে কোনো কথা নেই। তুর্জয় তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও সে জানে না নন্দিতা, তবে তার ভয় করছে চারপাশের শত্রুদের। তুর্জয় যদি একবার বুঝতো আশেপাশের শত্রুরা কিভাবে ওত পেতে আছে তাদের জন্য। কিন্তু হাই রাগ তার নাকের ডগায় যে, কে ভালো মন্দ আর কে বোঝায়। নন্দিতা আর চোখে একবার করে তাকাচ্ছে তুর্যের দিকে, বোঝার চেষ্টা করছে তার মুখভঙ্গি। কিন্তু তুর্জয় নির্বিকার, এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে সে। রাস্তা থেকে চোখ সরাচ্ছে না এক পলকের জন্যও। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিতা গাড়ির জানালায় মাথা রাখলো। ফুরফুরে বেপরোয়া বাতাসে ঝাপটায় উবে গেল সকল দুশ্চিন্তা। মন খারাপের রেশ কেটে গিয়ে জানালার মাথা এলিয়ে অনিমেষ তাকিয়ে রইল সে তুর্যের দিকে। তুর্যই চোখ ঘুরিয়ে তাকালো একবার। গাড়ির গতি কমাতে কমাতে রাশভারী কণ্ঠে বলে উঠল, এভাবে কি দেখছেন? দেখিনি, ভাবছি। তার মানে আপনি আমাকে দেখছিলেন না? নন্দিতা খানিকটা ভ্যাবাচাকা খেলো, জিভ দিয়ে শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে কমল কণ্ঠে বলল, আপনাকে দেখছিলাম, তবে ভাবছিলাম অন্য কিছু। জানানো যায়? নন্দিতা হেসে ফেলল ফিক করে। এই যে এতক্ষণ তুর্যই তাকে আপনি করে কথা বলছে, এমনটা তার গাঢ় অভিমানের প্রকাশ। পুরুষ মানুষের বুকে রাগ কিংবা অভিমান জমলে সেটা জমতে দিতে নেই, না হয় হাওয়ায় বাতাস পেয়ে পুরো আস্তরণ জমে যায়। এরপর তার উৎখাত করা বেশ কঠিন হয়ে পড়ে। আচমকা তুর্যের দুই হাতের মাঝে মাথা গলিয়ে তার বুকে মাথা রাখল নন্দিতা। নিঃশব্দে শুনতে থাকলো নিরলস ভঙ্গিতে ওঠানামা করতে থাকা তুর্যের হৃৎস্পন্দন। তুর্যই কপট রাগ দেখিয়ে বলল, উঠুন বলছে, পেটে ব্যথা পাবেন। এক বিন্দু অসাবধান হওয়া চলবে না আপনার। আপনার মধ্যে এখন আমার ডাবল প্রাণ। নন্দিতা ভুরু কুঁচকে ফেলল। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, মানুষের প্রাণ তো একটাই হয়, আপনার ডাবল প্রাণ কি করে? হুম, মানুষের প্রাণ হয় দুটো, একটা আত্মিক আর একটা শারীরিক। এতদিন আত্মিক প্রাণটা ছিনিয়ে দিয়ে নিজের মাঝে বন্দি করে রেখেছিলেন, আর এখন তো শরীরে ধুকপুক করে স্পন্দিত হওয়া এটাকেও ছাড় দিলেন না। নিষ্ঠুর মানবী। আমি নিষ্ঠুর? অবশ্যই। বাংলার বেগম আজমুন্নেসা যেমন শিশুদের কলিজা খেতেন, আপনি খান আমার প্রাণ। ইস, এসব উল্টাপাল্টা কথা বলে আমি এখনই নেমে যাব গাড়ি থেকে। মুখে লাগাম টানুন, এগুলো কেমন কথা? তুর্যের মেজাজ এখন খানিকটা শান্ত। নন্দিতাকে রাগিয়ে দিয়ে এখন তার মেজাজ বেশ ফুরফুরে লাগছে। সামনের দিকে দৃষ্টি রেখে ঠোঁটে সামান্য হাসি ঝুলিয়ে ফিসফিস সুরে তুর্যই বলল, লাগামটা শুধু মুখে টানতে বলেছেন, কিন্তু বাকি সবকিছু তো লাগাম ছাড়া হওয়া যায়। তবে নন্দিতা ভ্রুকুটি করে তুর্যের দিকে তাকিয়ে সরে এলো নিজের জায়গায়। কপট রাগ দেখিয়ে বলল, গাড়িটা চালান ঠিকঠাক, আর যে জাহান্নামে নিয়ে যাচ্ছেন আমার জলদি চলুন। যেতে চাইবে না? কোথায় নিয়ে যাচ্ছে? না। প্রশ্ন জাগছে না? যাচ্ছে। তাহলে জিজ্ঞাসা করো। যে মানুষটার হাত ধরে আমাকে পরপারে যেতে হবে, সেই মানুষ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে নিয়ে গেলেও আমি হাসতে হাসতে চলে যাব। তুর্যের হাসি হাসি মুখটা থেমে গেল সহসাই। আগের মতো থমথমে করে গাড়ির গতি বাড়ালো। নন্দিতা তুর্যের বাহুর ওপর আলতো করে হাত রেখে বলল, এভাবে রেগে যাচ্ছেন কেন? রাগ নেই। শুনুন না, আমাকে আজ কিছু দিলেন না আপনি। রাগ নেই, কি চাইবে বলো। আজ তুমি যেটাতে হাত রাখবে সেটাই তোমার। কথা দিচ্ছেন? দিচ্ছে। ভেবে দেখুন আরেকবার। দ্বিতীয়বার ভাবার প্রশ্ন ওঠে না। আমি আজ এই ভুবনের সর্বোচ্চ সুখী মানুষ। এই সুখ অসুখের মতো ছড়িয়ে পড়ুক গোটা দুনিয়ায়। রক্তের প্রতিটা কণিকা জানুক আমি বাবা হতে যাচ্ছি। প্রতিটা রোমকূপ আন্দোলিত হোক এই খুশির জোয়ারে। আমাকে ছুঁয়ে যাওয়া বাতাস ঈর্ষা করুক, নজর ফিরে দেখুক আমার সুখ। নন্দিতা অপলক চেয়ে রইল তুর্যের দিকে। ঠিক সেই সময় তার হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের উপরে ভেসে ওঠা নামটা দেখে বিরক্তিতে ফোনটা রেখে দিল পাশে। অতঃপর তুর্যের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে বলল, যদি কখনো আমি না থাকি আপনি বাঁচবেন, নিজেকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবেন, নিজের জন্য বাঁচবেন, কথা দিন। তুর্য মারাত্মক রকম রেগে গেল। নন্দিতার এমন কথা শুনে রাগান্বিত স্বরে খানিকটা ধমকের সুরে বলল,
অযথা আমার মেজাজ খারাপ না করলে চলেন আপনার? এসব প্রলাপ কেন বলছেন আপনি? মানুষ তো চিরদিন বাঁচে না। ধরুন যদি কখনো এমন হলো। স্ত্রীর শোকে স্বামী বেপরোয়া, উন্মাদ হবে। ব্যাপারটা বড্ড বেমানান। এর চেয়ে বরং স্বামীর শোকে স্ত্রী উন্মাদ হোক, পাগল হোক। তুর্যের কথাটা ধরতে পেরে নন্দিতা চোখ রাঙালো, রাগান্বিত কণ্ঠে বলল, গাড়ি থামান আপনি, এখনই থামান। তুর্য আচমকা ভড়কে গেল। নন্দিতার ব্যবহারে এত হটকারিতা করার মেয়ে সে নয়। ভীষণ শান্ত মস্তিষ্কের সব পরিস্থিতি সামাল দিতে জানে সে, অথচ আজ তাকে লাগছে উন্মাদ। মরিয়া গাড়ি না থামিয়ে তার বাম হাত বাড়িয়ে নন্দিতার গাল ছুঁয়ে দিয়ে ভীষণ আদুরে সুরে তুর্যই বলল, তোমার কি খারাপ লাগছে? বেশি কষ্ট দিয়ে ফেলেছে আমি? এই দেখো, কান ধরছি আমি, আর বলবো না এসব। শান্ত হও প্লিজ সোনা। কথাটা বলতে বলতে তুর্যই সত্যি এক হাতে নিজের কান ধরল, কিন্তু তবুও শান্ত হলো না নন্দিতা। বরং আগের চেয়ে আরো উগ্রভাবে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মারতে মারতে বলল, গাড়ি থামাতে বলেছি না আমি, কথা শোনা যায় না? তুর্য এবার তাই করলো। গাড়ি এক সাইডে করে নন্দিতার দিকে ফিরে তাকে কিছু বলতে যাবে এমন সময় খানিকটা উগ্র মেজাজে নন্দিতা বলল, পানি আনুন, আর যত ধরনের খাবার পাওয়া যাবে আশেপাশে সব আনুন, খিদে পেয়েছে আমার খুব। আচমকা নন্দিতার মেজাজের পরিবর্তনে ভীষণ রকম অবাক হয়েছে তুর্জয়। তবুও বিনা বাক্যে ব্যয়ে বেরিয়ে পড়ল সে গাড়ি থেকে। যাওয়ার আগে নন্দিতা তাকে একবার পিছু ডাকলো, বড্ড কাতর কণ্ঠে বলল, আমাকে দেয়া প্রথম আর শেষ কথাটা রাখবেন কিন্তু। তুর্জয় কিঞ্চিত হেসে ব্যঙ্গ করে বলল, খেতেতে তোমার মাথা ঠিক নেই। আমি এসে তোমার সঙ্গে হিসেবটা বলছি, দাঁড়াও। তুর্জয় আর অপেক্ষা করল না, ছুটল সে বড় রাস্তা পার হয়ে ওপাশের ফুটপাতের দিকে। মনে মনে ভেবে নিল এসব প্রেগনেন্সির সময় মোট সুইং। নন্দিতা ফ্রন্ট মিরর দিয়ে তাকালো পিছনে তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আরও দুটো গাড়ি। এই গাড়িটা বহুক্ষণ ধরে ফলো করছিল তাদের। নন্দিতা নিজেও ব্যাপারটা খেয়াল করতো না যদি ধূসর না তাকে জানাতো। পাশ থেকে ফোনটা কোলে তুলে নিয়ে সে আবারও চোখ বোলালো স্ক্রিনে ভেসে ওঠা মেসেজটার দিকে। গোটা গোটা অক্ষরে লেখা গুটি কয়েক শব্দ। নন্দিতা সিটে গা এলিয়ে দিল, চোখের কোল বেয়ে তার জল গড়িয়ে পড়ছে। ডান হাত পেটে আলতোভাবে ছুঁয়ে বিড়বিড় করে বলল, আমায় মাফ করে দিস জুনিয়র, আমি তোকে বাঁচাতে পারলাম না। তোকে এমন পরিস্থিতিতে আমার গর্ভে আনতে চাইনি আমি, কিন্তু তোর যে বড্ড তাড়া ছিল আমাদের কাছে আসার, এত তাড়াতাড়ি কেন করলি জুনিয়র? মাফ করে দিস তোর মাকে, সে পারলে তোকে রক্ষা করতো, পারলো না তোকে বাঁচাতে। পানির বোতল হাতে নিয়ে তার বিল পরিশোধ করছিল তুর্জয়। এমন সময় জোরালো এক শব্দ পেয়ে দোকান থেকে উকি দিয়ে বাইরে তাকালো সে। সামনে তাকাতেই থ মেরে গেল, ভুলে গেল পা নাড়াতে পর্যন্ত। থরথর করে কাঁপতে থাকা হাত থেকে পড়ে গেল খাবারের প্যাকেট আর সদ্য কেনা পানির বোতলটা। উন্মাদের মতো ছুটে যেতে চাইল আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকা তার গাড়িটার দিকে। কয়েকজন লোক মিলে দৌড়ে এসে জাপটে ধরল তাকে। তুর্জয় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকগুলোকে ছাড়াতে চেষ্টা করলো। পাগলের মতো হাত পা ছুঁড়ে বলে উঠল, ওখানে আমার নদীতে আছে, আমার বাচ্চা আছে, আমাকে যেতে দাও ওর কাছে। আমার প্রাণটা ব্যথা পাচ্ছে, পড়ে যাচ্ছে সে, ডাকছে আমাকে। আমার বাচ্চারা চিৎকার করছে, আমাকে খুঁজছে, আমাকে যেতে দাও, দোহাই লাগে। জল বিনা মাছ যেমন তড়পায়, তুর্যকে দেখতে ঠিক তেমনই লাগছে। বাতাসে বিদ্যমান ভুরি ভুরি অক্সিজেনের মাঝেও ফুসফুসে অক্সিজেন পাচ্ছে না সে। গাল হাঁ করে নিঃশ্বাস টেনে নিতে ব্যর্থ চেষ্টা চালিয়ে হাত পা ছুঁড়ে সবাইকে ঠেলে দেওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে সে। আশেপাশের লোকজন মিলে বহু কষ্টে আটকে রেখেছে তাকে। কিছু কিছু মানুষের চোখের কোলে জল চিকচিক করছে। কে বলছে পুরুষ ভালোবাসতে জানে না, কে বলছে পুরুষের ভালোবাসা অগভীর। পুরুষ তার গোটা জীবনের জন্মদাত্রী ব্যতীত একজন নারীকে ভীষণ রকম ভালোবাসে। সেই ভালোবাসা হয় সমুদ্রের চেয়েও গভীর, খাঁটি হীরার চেয়েও নিখাত। সেই নারী মূর্তি যে সবসময় জীবন সঙ্গিনী হয় এমনটা না। পুরুষরা প্রেমে পড়ে, গোটা জীবনে তারা একবারই প্রেমে পড়ে, এরপর বাকি জীবন তারা মোহে পড়ে, মায়ায় পড়ে, কিন্তু প্রেমে আর পড়ে না। ঘোলা বাতাসের দাপুটে ঝাপটায় দাউ দাউ করে আগুন জ্বলছে রাস্তার ওপারের গাড়িটায়। সেই আগুনের লেলিহান শিখাটাও বোধ হয় প্রেমিকের জ্বলন্ত বুকের আঁচড় চেয়ে কম।
থার্মোমিটারের তাপমাত্রা মাপতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বোধহয় দুজনের, কার উষ্ণতা বেশি এই বিষয়ে। আচমকা হাঁটু মুড়ে বসে পড়ল তুর্জয়। দাপাদাপি করতে করতে শরীর তার ভেঙে এসেছে। অদূরে আগুনের শিখাও কমে এসেছে অনেকখানি। স্থানীয় কিছু মানুষ পানি ঢালছে বালতি বালতি। তুর্জয় জমিনে মাথা ঠেকালো। তাকে ধরে রাখা হাতগুলো আলগা হয়ে এলো অনেকখানি। তারাও বোধহয় বুঝেছে মানুষটার শক্তির শেষ পর্যায়ে পৌঁছে ভীষণ রকম দুর্বল। 2 হাত জমিয়ে রেখে সিজদায় যাওয়ার মতো করে মাটিতে লুটিয়ে পড়ল তুর্জয়। অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে হু হু করে কেঁদে উঠল। বড্ড ধীরে ক্লান্ত কণ্ঠে বলল, হে জমিন, তুমি ওদের গ্রহণ করো না, ফিরিয়ে দাও আমার কাছে। তোমার তো সব আছে, আমি নিঃস্ব, আমি সর্বহারা। আমি তো সবে মাত্র বাবার অনুভূতির সাথে পরিচিত হলাম। এখন আমার সন্তানকে অনুভব করা বাকি, তাকে দেখা বাকি, তার ছোট ছোট হাত পা নিয়ে খেলা বাকি। হে রব, তুমি তোমার কারিশমা দেখাও, আগুন ফাঁক ওদের ফিরিয়ে আনো আমার কাছে। ফিরিয়ে দাও না খোদা ওদের, আমার প্রাণ, আমার জীবন, সবটুকু যে মানুষটার মাঝে। তুমি কিভাবে তাকে কেড়ে নিতে পারো আমার থেকে? তুমি পারো না তুমি তাকে আমার থেকে ছিনিয়ে নিতে। আমাকে ডেকে নাও তোমার কাছে। তবু আমার 2 প্রাণকে এইভাবে চোখের সামনে শেষ হতে দেখার মতো দুর্ভাগ্য বানিও না। আমার যন্ত্রণা হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। কলিজাটা টেনে হেঁচড়ে বের করে নাও খোদা। এখানে এত কেন যন্ত্রণা হচ্ছে? আমাকে মৃত্যু দাও, তবু যন্ত্রণা দিও না। পুড়ে ছাই হওয়ার গাড়ির কাছে 1 পা 2 পা করে এগিয়ে গেল তুর্জয়। আগুন নিভে গেছে পুরোপুরি, তবুও আগুনে ঝলসে যাওয়া বাতাস ভীষণ গরম, গা পুড়ে যাচ্ছে যেন। পাগলের মতো ছুটে গেল তুর্জয়। সদ্য নিভে যাওয়া ঝলসানো ভস্যের মাঝে 2 হাত ডুবিয়ে কি যেন খুঁজছে। তাপে পুড়ে ছাই এখনো গরম। গাড়ির অংশবিশেষ যা কিছু বেঁচে আছে সব কিছু থেকে আগুনের লাভা বের হচ্ছে, অথচ সেসবের কিছু তোয়াক্কা নেই তার। উন্মাদের মতো 2 হাত ডুবিয়ে খুঁজছে সে, ঠিক যেমন করে অনাহারী কঙ্কালসার মানুষ খাবার খুঁজে ডাস্টবিনে। রাস্তার ওপারে দাঁড়ানো কয়েকজন লোক এগিয়ে এলো তুর্যের কাছে। বাকিরা কেউ নির্লিপ্ত চোখের পানি ঝরাচ্ছে এই দৃশ্য দেখে। কেউ কেউ এই মর্মান্তিক ঘটনা ক্যামেরাবন্দি করছে শত শত ভিউ আর ট্রেন্ডিংয়ের আসার জন্য। কারোর চোখে সত্যিই মায়া, দুঃখ, ব্যর্থতা। লোকগুলো আছে আসতেই বেপরোয়াভাবে তাদের দিকে রুখে দাঁড়ায় তুর্জয়। গর্জে উঠে বলে, বেঁচে থাকতে তো ছুতে দিলে না, ধরতে দিলে না, বাঁচাতে দিলে না, পুরো লাশটা তো খুঁজতে দে। লোকগুলো সরে গেল কয়েক কদম। যন্ত্রণার রেশ তাদের চোখে মুখে স্পষ্ট। তন্মধ্যে একজন মধ্যবয়সী লোক ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, আমার হাতে তাপ লাগছে, এমন পাগলামি করো না, সরে এসো। তুর্জয় আগের মতোই পোড়া অংশ এদিক সেদিক সরাতে সরাতে বলল, ওদেরও তাপ লেগেছে, না জেনে কত কষ্ট পেয়েছে আমার প্রাণ, কতবার ডেকেছে আমাকে। আমি আসিনি, আমি সাড়া দিইনি। আমার প্রাণটা যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়েছে। আমার তাপ লাগুক, আরও তাপ লাগুক, ঝলছে যাক আমার এই 2 হাত, যে হাত বাড়িয়ে আমি আমার প্রাণকে রক্ষা করতে পারিনি। উদ্ধার টিম এসে গেছে ততক্ষণে। এসেছে পুলিশও। স্থানীয় লোকরা খবর দিয়েছিল তাদের। তুর্জয়কে সরিয়ে জায়গাটা সিল করে দেয় তারা। শরীরের সমস্ত শক্তি দিয়ে তুর্জয় ছুটে চলে যায় সেখানে। একজন পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলে, দেখুন না, আমার স্ত্রী, আমার প্রাণটা ওখানে আছে গাড়ির মধ্যে। ওকে বের করে আনুন না প্লিজ। ওর কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথা পেলে আমার বুকে মাথা রেখে ওর মাথায় বিলি কেটে না দিলে ঘুম আসে না ওর। ওকে বের করে দিন না, আমার বুকে আসার জন্য ছটফট করছে আমার প্রাণটা। অফিসার তুর্যের কাঁধে হাত রেখে ভীষণ কোমল কণ্ঠে বললেন, সন্তাপ্ত করা যাচ্ছে না, গাড়িতে ব্লাস্ট হয়েছে, সম্ভবত তার দেহ অবশিষ্ট নেই কিছুই। এই কাজটা রওনা পেরিয়েছি শুধু আমরা। অর্ধেক পোড়া নীল রঙের ওড়নাটা পুড়ে জড়িয়ে ধপ করে বসে পড়ল তুর্জয় রাস্তায়। শেষ বেলায় গগন বিদারী চিৎকার, নন্দিতা বলে লুটিয়ে পড়ে সেখানেই। চোখ মেলতেই চারিদিকে সাদা ধবধবে সব কিছু বড্ড চোখে লাগলো তুর্জয়ের। সিলিং থেকে শুরু করে দেওয়াল সব জায়গায় সাদাই মাখামাখি। চারপাশ থেকে কেমন গা গোলানো অদ্ভুত এক গন্ধ ভেসে আসছে। ধীরে ধীরে ভালোভাবে নিজের চারপাশে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো হসপিটালে।
চারপাশ থেকে ভেসে আসা সেই উদ্ভট গন্ধটা ফিনাইলে চোখ মেলালেও তন্দ্রা কাটেনি তার পুরোপুরি। এখানে কিভাবে এলো মনে করতে পারছে না সে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই মাথার পাশে তুহিনা বেগমকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। তার থেকে খানিকটা দূরে বসে আশরাফ সাহেব। হাত পা নাড়াতে গিয়ে ভীষণ জ্বালা যন্ত্রণা টের পেতেই ঘোর থেকে বেরিয়ে এলো দুর্জয়। মনে পড়ে গেল তার ফেলে আসা সব কিছু। দুই হাতে পেঁচানো ব্যান্ডেজ নিয়েই উঠে বসার ব্যর্থ চেষ্টা চালাতে চালাতে তুহিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার মেয়েটাকে দেখলে ওরা আমাকে দেখতে দিচ্ছে না একটুকু। ভাবছে আমি মনে হয় ভয় পাবো। তোমার মেয়েটাও কি পাজি ভাবো, ওর শরীর একটু পুড়ে গেছে বলে কি আসবে না আমার সামনে? ওর পুরো শরীর পুড়ে গেলেও আমি ওকে ভালোবাসি। ওকে আমার সামনে আসতে বলো না, আমি একটু ভয় পাবো না। নিয়ে আসো না ওকে। তুহিনা বেগম আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন হু হু করে। ছেলেটাকে কিভাবে বোঝাবেন তিনি? মেয়েটা যে আর নেই, তার দেহের একটা অংশ আর অবশিষ্ট নেই। কিভাবে বুঝ দেবেন তিনি ছেলেকে? জানেন না। তবুও বহু কষ্টে তাকে সামাল দিতে চট করে বলে বসলেন একটা মিথ্যে কথা। তুই আগে সুস্থ হ, ও পাশের ঘরেই আছে। তুই সুস্থ হলে আসবে এখানে। তুর্য বোধহয় খুব একটা বিশ্বাস করল না তার কথা। তাই তো ব্যান্ডেজ পেঁচানো পোড়া হাত পা নিয়েই উঠে বসলো। ধীরে ধীরে পা ফেলে রাখলো মেঝেতে। হাতের চেয়ে পায়ের পোড়া নিতান্তই সামান্য। তাও কেন যে এই মোটা মোটা ব্যান্ডেজ পেঁচিয়ে রেখেছে ডাক্তার কে জানে। আশরাফ সাহেব উঠে এসে ধরলেন ছেলেকে। বুঝ দেওয়ার চেষ্টা করলেন তাকে নানানভাবে, কিন্তু বদ্ধ উন্মাদের মতো খোঁড়াতে খোঁড়াতে সে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। হাতড়াতে ধাক্কা দিল পাশের কেবিনে। তারপর একে একে সবগুলো কেবিন চেক করেছে সে। তার পিছু ছুটেছেন আশরাফ সাহেব আর তুহিনা বেগমও। ছেলেকে ধরে রাখার আজ তাদের সাধ্যে নেই। সব কিছু উপেক্ষা করে সে উন্মাদের মতো খুঁজে চলেছে একজনকে। তাকে না পাওয়া পর্যন্ত এই যাত্রার রেহাই নেই। ডাক্তার ছুটে এলেন, সাথে এলেন আরও দুইজন নার্স। জোর করে তার বাহু চেপে ধরে সাথে একটা ইঞ্জেকশন পুশ করলেন তুর্যের শরীরে। খানিকটা সময় উগ্র মেজাজের ডাক্তারের দিকে তাকিয়ে থেকে সাথেই কেমন যেন চোখ ভারী হয়ে এলো তার। ভেঙে এলো পা।